আসসালামু আলাইকুম। দুপুরের শীর্ষ সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সুমনা সুমা। দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে, সংসদে অর্থমন্ত্রী। হাম ও উপসর্গ নিয়ে রামেকে মৃতের সংখ্যা বেড়ে 50, ভর্তি 479 জন। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়ন, যোগ্যতা ও জুলাই আন্দোলনের ভূমিকা বিবেচনায় রাখা হবে, রিজভি। আরো 5 জাহাজ আসছে এলএনজি এলপিজি নিয়ে। সাজা বাড়াতে আপিল করবে আবু সাইদের পরিবার। মুরগি, তেল গ্যাসে বাড়তি দামে বিপাকে ভোক্তারা। বিমানবন্দরে হজ কাফেলার মুআল্লেম গ্রেপ্তার, 83 লাখ টাকার স্বর্ণ ও ডলার জব্দ। রূপগঞ্জে 2000 লিটার সয়াবিন তেলের সন্ধান, গুদাম সিলগালা। ফুটপাত দখল করে ট্রেড লাইসেন্স বাতিল। জাল সনদে নিয়োগ, যশোরে 3 শিক্ষকের বিরুদ্ধে সিআইডির চার্জশিট। ইসরায়েল মানবতার জন্য অভিশাপ, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী। হরমুজ প্রণালীতে নিখোঁজ $200 মিলিয়ন মার্কিন নজরদারি ড্রোন। বিশ্বমঞ্চে মোদি পাকিস্তানকে বিচ্ছিন্ন করতে চেয়ে উল্টো ভারতকেই বিচ্ছিন্ন করে ফেলেছেন। শুনছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, বিগত 16 বছরে ফ্যাসিবাদী সরকারের সীমাহীন দুর্নীতি ও লাগামহীন লুটপাটের কারণে অর্থনীতি ধ্বংসের দ্বার প্রান্তে পৌঁছেছে। একই সঙ্গে সামাজিক ও প্রাতিষ্ঠানিক খাত অকার্যকর হয়ে পড়েছে। বিগত আওয়ামী লীগ সরকারের আমলে অর্থনৈতিক দুর্বৃত্তায়ন ও টাকা পাচারের কারণে রিজার্ভ $20 বিলিয়ন নেমে এসেছিল বলেও উল্লেখ করেন তিনি। আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, 2034 সালের মধ্যে বাংলাদেশকে $1 ট্রিলিয়ন অর্থনীতিতে উন্নতকরণের কাজ চলছে। শুক্রবার সকালে সংবাদ অধিবেশনের 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন অর্থমন্ত্রী। শুক্রবার সকালে সংসদ অধিবেশনের 300 বিধিতে দেওয়া এক বিবৃতিতে এসব কথা বলেন অর্থমন্ত্রী। প্রতিদিনই বাড়ছে হামের উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা। চলতি বছরে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া শিশুর সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 50 জনে। এর মধ্যে বৃহস্পতিবার 24 ঘন্টায় চিকিৎসাধীন অবস্থায় 4 শিশুর মৃত্যু হয়েছে, যা পরিস্থিতিকে আরো উদ্বেগজনক করে তুলেছে। রামেক হাসপাতালের মুখপাত্র শঙ্কর কে বিশ্বাস বিষয়টি নিশ্চিত করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, একই সময় নতুন করে হামের উপসর্গ নিয়ে 27 জন রোগী ভর্তি হয়েছেন, তবে চিকিৎসা শেষে ছাড়পত্র পেয়েছেন 24 জন। বর্তমানে রামেক হাসপাতালের হামের উপসর্গ নিয়ে চিকিৎসাধীন রোগীর সংখ্যা দাঁড়িয়েছে 132 জনে। চলমান এই প্রাদুর্ভাবে এখন পর্যন্ত মোট 479 জন রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন বলে জানা গেছে। সংরক্ষিত মহিলা আসনে মনোনয়নের জন্য জুলাই আন্দোলনের ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার ক্ষমতা সহ বিভিন্ন বিষয় বিবেচনায় নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার নয়াপল্টন বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে মনোনয়ন ফর্ম বিক্রি উদ্বোধন অনুষ্ঠানে তিনি একথা বলেন। বেলা 11টা থেকে ফর্ম বিক্রি শুরু হয়। ফর্মের মূল্য ধরা হয়েছে 2000 টাকা। প্রার্থীরা মনোনয়ন ফর্ম সংগ্রহ করে জমা দিতে পারবেন 12 এপ্রিলের মধ্যে এবং জমা দেওয়ার সময় জমায়েত হিসেবে 50,000 টাকা দিতে হবে। মধ্যপ্রাচ্যের সাম্প্রতিক যুদ্ধবিরতির খবরে বাংলাদেশ সহ গোটা বিশ্বের বাণিজ্যে স্বস্তি মিলেছে। জ্বালানি সরবরাহের উপর থেকে চাপ কমার ইঙ্গিত মিলছে বাংলাদেশে। 15 এপ্রিলের মধ্যে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস এলএনজি ও তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাস এলপিজি নিয়ে অন্তত 5টি জাহাজ পৌঁছানোর কথা রয়েছে। জ্বালানি সরবরাহ স্বাভাবিক রাখতে ধারাবাহিকভাবে এসব জ্বালানিবাহী জাহাজ দেশের জলসীমায় প্রবেশ করছে। চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ এবং শিপিং এজেন্টদের তথ্য অনুযায়ী এই চালানে মহেশখালীর ভাসমান টার্মিনালের জন্য এলএনজি এবং চট্টগ্রামের জন্য এলপিজি রয়েছে। জুলাই গণ অভ্যুত্থানের প্রথম শহীদ রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আবু সাইদ হত্যায় সংঘটিত মানবতা বিরোধী অপরাধের মামলার রায়ে পুরোপুরি সন্তুষ্ট হতে পারেনি ভুক্তভোগীর পরিবার। তারা সাজা বাড়ানোর জন্য আপিল করবে বলে জানিয়েছেন। বৃহস্পতিবার আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 মামলার রায়ে 2 আসামির মৃত্যুদণ্ড দিয়েছেন। 3 আসামিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। বাকি 25 জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়েছে। রায় ঘোষণার পর ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে শহীদ আবু সাইদের ভাই আবু হোসেন সাংবাদিকদের বলেন, তাদের অসন্তুষ্টির জায়গা হচ্ছে পুলিশে যারা গুলি করেছেন তারা ঊর্ধ্বতন কর্মকর্তার নির্দেশে করেছেন। যারা ঊর্ধ্বতন কর্মকর্তা ছিলেন তাদের কারো ফাঁসি হয়নি। এক্ষেত্রে তাদের অসন্তুষ্টি, তারা অবশ্যই আপিল করবেন।
দেশের বাজারে মুরগি, ভোজ্য তেল, চিনি, এলপিজি, সবজি সহ বেশ কিছু নিত্য পণ্যের দাম অস্বাভাবিক হারে বেড়েছে। এতে বিপাকে পড়েছেন সাধারণ ক্রেতারা। বাধ্য হয়ে অনেক ক্রেতা প্রয়োজনের তুলনায় কম পণ্য কিনছেন, আবার কেউ কেউ তুলনামূলক কম দামি পণ্যে ঝুঁকছেন। বাজার সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আন্তর্জাতিক জ্বালানি বাজারের অস্থিরতা, সরবরাহ অনিশ্চয়তা ও পরিবহন ব্যয় বাড়ার প্রভাবে এমন পরিস্থিতির সৃষ্টি হয়েছে। দেশে জ্বালানি সংকটের কারণে পরিবহন ব্যয় বাড়ায় পণ্যের সরবরাহ ব্যাহত হচ্ছে। ফলে মুরগি, সবজি, চিনি ও অন্যান্য নিত্য পণ্যের দাম বেড়েছে। চাপে পড়েছে স্বল্প আয়ের মানুষ। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে 500 গ্রাম স্বর্ণ ও বিপুল পরিমাণ বৈদেশিক মুদ্রাসহ হজ কাফেলার এক মুআল্লেমকে গ্রেফতার করা হয়েছে। বিমানবন্দরের আগমনী ক্যানোপি 2 এর খোলা কার পার্কিং এলাকা থেকে বৃহস্পতিবার দুপুরে গ্রেফতার করা হয় মফিদুল ইসলাম নামের ওই ব্যক্তিকে। তিনি খুলনার লবণচড়া থানার বাসিন্দা। গ্রেপ্তারকালে তার কাছ থেকে 83,84,880 টাকা মূল্যের 499.1 গ্রাম স্বর্ণ এবং 9,000 মার্কিন ডলার, 8,501 সৌদি রিয়াল, 1,800 মিশরীয় পাউন্ড, 150 রোমানিয়ান লিউ এবং 80,117 টাকা উদ্ধার করা হয়। নারায়ণগঞ্জের রূপগঞ্জে গুদামে অবৈধভাবে মজুত করা 2,000 লিটার সয়াবিন তেলের সন্ধান পাওয়া গেছে। এ সময় গুদাম সিলগালা করে দেওয়া হয়েছে। বৃহস্পতিবার দিবাগত রাত 1টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে বিজিবির নারায়ণগঞ্জ ব্যাটালিয়ন ও র্যাবের যৌথ দল উপজেলার তারাবো কাজীপাড়া চৌরাস্তায় রাজু ও খোরশেদ নামক 2 ব্যক্তির গুদামে অভিযান চালায়। অভিযানে অবৈধভাবে মজুত করা মোট 9টি ব্যারেলে প্রায় 2,000 লিটার খোলা সয়াবিন তেল পাওয়া যায়। রাজধানীর সড়ক ও ফুটপাত দখলমুক্ত রাখতে কঠোর অবস্থান নিয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ফুটপাত দখল করে মালামাল রাখলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের ট্রেড লাইসেন্স বাতিল করার হুঁশিয়ারি দিয়ে একটি গণবিজ্ঞপ্তি জারি করেছে সংস্থাটি। বৃহস্পতিবার ডিএসসিসির মুখপাত্র মোহাম্মদ রাসেল রহমান বিষয়টি নিশ্চিত করেছেন। গণবিজ্ঞপ্তির নির্দেশনা অনুযায়ী ডিএসসিসি এলাকায় আওতাধীন কোনো শপিং মল বা মার্কেটের সামনের ফুটপাতে কোনো প্রকার পণ্য বা মালামাল রাখা যাবে না। যারা ইতিমধ্যে ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনা করছেন বা মালামাল রেখেছেন, তাদের নিজ উদ্যোগে অবিলম্বে সেসব সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। যশোরের শার্শা উপজেলার চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের 3 শিক্ষকের বিরুদ্ধে সনদ জালিয়াতির মাধ্যমে চাকরিতে যোগদানের প্রমাণ পেয়েছে সিআইডি। সম্প্রতি প্রতিষ্ঠানটির তৎকালীন পরিচালনা কমিটির সভাপতি সহ 4 জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন জমা দিয়েছেন সিআইডি যশোরের উপপরিদর্শক বখতিয়ার রহমান। বৃহস্পতিবার এ তথ্য নিশ্চিত করেছেন বাদীর আইনজীবী রুহিন বালুচ। অভিযুক্তরা হলেন চালিতাবাড়িয়া আরডি মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল কালাম আজাদ, সহকারী শিক্ষক সালেহা খাতুন, সহকারী শিক্ষক ইদ্রিস আলী এবং প্রতিষ্ঠানটির পরিচালনা কমিটির সাবেক সভাপতি হাসান ফিরোজ আহমেদ টিঙ্কু। পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ ইসরায়েলকে অশুভ এবং মানবতার জন্য অভিশাপ বলে অভিহিত করেছেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি বলেন, যখন শান্তি আলোচনার প্রক্রিয়া চলছে তখন লেবাননে গণহত্যা চালাচ্ছে ইসরায়েল। নিরীহ মানুষ হত্যা করা অব্যাহত রয়েছে। প্রথমে ফিলিস্তিনের গাজা, তারপর ইরান এবং এখন লেবানন। রক্তপাত থামছে না। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিরা আলোচনায় বসতে যাচ্ছেন। আলোচনার আগেই খাজা আসিফের এই মন্তব্য আন্তর্জাতিক মহলে গুরুত্ব পেয়েছে। হরমুজ প্রণালীর আকাশে নজরদারি মিশন শেষে ফেরার পথে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক MQ-4C ট্রাইটন ড্রোন রহস্যজনকভাবে নিখোঁজ হয়েছে, যা মধ্যপ্রাচ্যে নতুন উদ্বেগ তৈরি করেছে। MQ-4C ট্রাইটন মডেলের এই ড্রোনটি উড্ডয়নের মাঝপথে জরুরি সংকেত পাঠানোর কিছুক্ষণ পরেই রাডার থেকে অদৃশ্য হয়ে যায়, খবর এনডিটিভি। প্রতিবেদন অনুযায়ী ড্রোনটি পারস্য উপসাগর ও হরমুজ প্রণালী এলাকায় প্রায় 3 ঘন্টা নজরদারি মিশন সম্পন্ন করে ইতালির সিসিলিতে অবস্থিত নেভাল এয়ার স্টেশন সিনোনেলা ঘাঁটিতে ফেরার পথে ছিল। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধে 2 সপ্তাহের যুদ্ধবিরতিকে স্বাগত জানিয়েছে ভারত। তবে এই যুদ্ধবিরতিতে পাকিস্তান যে ভূমিকা পালন করেছে সে সম্পর্কে কিছু উল্লেখ করেনি ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। ভারতের পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে পাকিস্তানের নাম উল্লেখ করা হয়নি। বিশ্বের বিভিন্ন নেতারা যুদ্ধবিরতিতে মধ্যস্থতা করার জন্য পাকিস্তানের এই প্রচেষ্টার প্রশংসা করলেও ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের আনুষ্ঠানিক বিবৃতিতে বিষয়টাকে শুধু উপেক্ষাই করেনি, ইসলামাবাদে ইরান ও যুক্তরাষ্ট্রের মধ্যে সম্ভাব্য আলোচনার বিষয়েও নীরব থেকেছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, আমরা যুদ্ধবিরতির সিদ্ধান্তকে স্বাগত জানাই। আমরা আশা করি এটা পশ্চিম এশিয়ায় স্থায়ী শান্তি প্রতিষ্ঠা করতে সাহায্য করবে।